শুরুতে আমরা বিশাল সাইলো নামের বাংকার দেখতে পাই, যেটাতে রয়েছে 144 লেভেলস, যেটাকে ফ্লোরও বলা হয়। এখানে 10,000 মানুষ বসবাস করে, কারণ পৃথিবী এখন আর বাসযোগ্য না। পরমাণু হামলা হয়েছে বা হাওয়া বিষাক্ত হয়েছে তা আমরা পরে জানতে পারবো, তবে মানুষরা এখন বাংকারে বসবাস করে। এই বাংকারে থাকা 10,000 সব মানুষই আলাদা আলাদা কাজ করে। সাইলোর কিছু ফ্লোরে খাদ্য চাষ হয় এবং কিছু ফ্লোরে পশু পাখি পালন করা হয়। এদের কাছে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মানে পুরো একটা দুনিয়া যেখানে জীবনযাপন করার জন্য সবকিছু আছে। এই সাইলোর একদম নিচের ফ্লোরে একটা বড় জেনারেটর আছে, যেটা পুরো সাইলোতে বিদ্যুৎ সরবরাহ করে সাইলোকে আলোকিত করে রাখে। এই জেনারেটর সোলার এনার্জি বা ফিউলে চলে না, বরং স্টিম পাওয়ার বা বাষ্প শক্তিতে চলে। এখন এই স্টিম আসে কোথা থেকে তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। সাইলোতে থাকা প্রত্যেক মানুষের নিজেদের পরিবার রয়েছে, ঘর রয়েছে এবং চাকরিও রয়েছে। এই সাইলো অনেক গভীর হলেও এখানে কোনো লিফট নেই, তাই সবার থেকে সিঁড়ির সাহায্যে ওঠানামা করতে হয়। সাইলোতে থাকা বেশিরভাগ মানুষ মানব ইতিহাস সম্পর্কে বেশি কিছু জানে না। এটাতে অনুমান করা যায় যে তারা এটাও জানে না রাতে আকাশে যে তারা চমকায় সেটাকে তারা বলে। সবাই শুধু জানে সাইলো তাদের দুনিয়া, আর এখানে তাদের বেঁচে থাকতে হবে। পৃথিবীর কি হয়েছে বা আগে পৃথিবী কেমন ছিল এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। এত মানুষকে কন্ট্রোল করার জন্য এখানে একটা সিস্টেম রয়েছে, একটা চেইন অফ কমান্ড। সাইলোতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফুড ইত্যাদি, যেমন আমাদের পৃথিবীতে রয়েছে। এখানে একজন মেয়রও থাকে। মেয়র ছাড়াও এখানে শ্যারিফ রয়েছে, যেন সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও শ্যারিফের সাথে ডেপুটিও রয়েছে, যারা নিজ নিজ ফ্লোরে পাহারা দেয়, মানুষদের উপর নজর রাখে। কিন্তু এখানের সব মানুষকে কন্ট্রোল করার জন্য একটা ফোর্স রয়েছে, যাকে জুডিশিয়াল বলা হয়। এক কথায় তারা সাইলোর সেনাবাহিনী, যারা শুধু কঠিন পরিস্থিতিতে সামনে আসে। সাইলোতে টাকার কিছু কনসেপ্ট আছে, কিছু নিয়মও। একটা নিয়ম তো এই যে সেই জিনিসকে নিজের সাথে রাখা যাবে না যেটা পুরনো পৃথিবীর জিনিস, অর্থাৎ যেটা অনেক আগের মানুষরা বানিয়েছে। এই ধ্বংসাবশেষ সংরক্ষণ করার জন্য কঠোর শাস্তি পাওয়া যায়। দ্বিতীয় নিয়ম হচ্ছে, কেউ যদি বলে সে বাইরে যাবে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটা স্যুট পরিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানের বিষাক্ত বাতাস তাকে মেরে ফেলবে। সাইলোর উপরে তলার ক্যাফেটেরিয়াতে একটা বড় স্ক্রিন রয়েছে, যেখান থেকে বাইরের দুনিয়া দেখা যায়। একটা ধ্বংসপ্রাপ্ত শুষ্ক নির্জন দুনিয়া। এখানে কেউ চাইলেই সন্তান ধারণ করতে পারবে না। এটার জন্য জুডিশিয়াল, অর্থাৎ যারা এখানকার সরকার, তাদের থেকে অনুমতি নিতে হয়। সো আশা করি সাইলো সম্পর্কে এ পর্যন্ত তোমাদের অনেক কিছু জানা হয়ে গিয়েছে। বাকি ইনফরমেশন আমরা গল্পের মধ্যে দিয়ে জানতে পারবো। আজকের দিনটা সাইলোর বাকি দিনগুলোর মতোই স্বাভাবিক ছিল। আমরা শারিফ হলস্টেনকে দেখতে পাই। সকাল হয়ে গিয়েছে। হলস্টেন নিজেকে তৈরি করে। সে একটা ফুলদানিকে নিজের ঘরে থাকা একটা আয়নার সামনে রেখে দেয়। এরপর সে একটা এয়ারভ্যানের বেল্টকে টাইট করে দেয়। প্রথম এই সব কিছু সাধারণ মনে হলেও এই ছোট পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, হলস্টেন অনেক সময় ধরে সাইলোর শারিফ রয়েছে। সে তার ডিউটি ভালোভাবে পালন করে। সবাই তার সম্মান করে, তার কথা শোনে। তৈরি হওয়ার পর সে ক্যাফেটেরিয়ার দিকে যেতে থাকে, যেটাতে আমরা সাইলোর বেসিক একটা নকশা দেখতে পাই। প্রত্যেক ফ্লোরে কিছু না কিছু রয়েছে। হলস্টেনকে দেখে আজ বিভ্রান্ত মনে হচ্ছিল, যেন তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্যাফেটেরিয়ার সেই স্ক্রিনের সামনে সে দাঁড়িয়ে থাকে, যেখান থেকে বাইরের পৃথিবী দেখা যাচ্ছিল। সে শুধু বাইরে দেখে রয়েছিল। নাস্তা করার পর সে তার অফিসে পৌঁছায়, যেটা সাইলোর পুলিশ স্টেশন। এখানে আমরা পরিচিত হই ডেপুটি স্যাম মার্নসের সঙ্গে। স্যাম একজন ভালো ডেপুটি আর হলস্টেনের ভালো বন্ধু। অফিসে যেতেই হলস্টেন নিজের বেস খুলে ফেলে, আর সেটা একটা নোটের উপর রেখে দেয়। এরপর সে সেল নাম্বার 3-এ নিজেকে বন্দি করে নেয়। এই সেল আসলে সেই লোকদের জন্য বানানো হয়েছে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, অর্থাৎ যাদের সাইলোর বাইরে বের করে দেওয়া হবে। এই সেল থেকে বাইরের দৃশ্য দেখা যায়। স্যাম যখন দেখে হলস্টেন নিজেকে বন্দি করেছে, তখন সে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? হলস্টেন বলে, আমার তার কথা শোনা উচিত ছিল। স্যাম তাকে অনুরোধ করে বলে, তোমার মাথায় যে কথাটা আসছে সেটা বলো না। আসলে যদি কেউ বলে আই গন আউটসাইড, তখন নিয়ম অনুযায়ী সে তার মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর শারিফ হলস্টেন বলে দেয় সে বাইরে যাবে। এটা শুনে স্যাম থেকে খুবই খারাপ লাগে। এখানে হলস্টেনের সাথে কি হয়েছে, সে বাইরে কেন মরার জন্য যেতে চায়, এই সব কিছু সে তার বন্ধু স্যামকে বলতে শুরু করে। আর আমরা 3 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা হলস্টেন এবং তার ওয়াইফ অ্যালিসনকে দেখতে পাই। অ্যালিসন আইটি ডিপার্টমেন্টে কাজ করত। এখন সাইলোতে আইটি তো আছে, কিন্তু এখানের কম্পিউটার এত বেশি অ্যাডভান্স না, শুধু বেসিক কাজ করা যায়। যাই হোক, আজ সকালে অ্যালিসন একটা সুখবর পায়। আসলে এখানে বিবাহিত যারা বাচ্চা ধারণ করতে চায়, তারা এই রিকোয়েস্ট জুডিশিয়ালকে পাঠিয়ে দেয়। মনে রাখতে হবে, যখনই কথা জুডিশিয়ালের আসে, তখন বুঝে নিতে হবে তারা সাইলোর সবচেয়ে শক্তিশালী লোক, যারা সাইলোর প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। জুডিশিয়াল একটা লটারির ব্যবস্থা করে, যেখানে যাদের নাম আসবে তাদের অনুমতি দেওয়া হয় যে তারা তাদের বাচ্চা ধারণ করতে পারবে। কেউ যেন নিয়ম ভঙ্গ না করে, তাই প্রতিটি মহিলার পেটে একটা বার্থ কন্ট্রোল ডিভাইস রেখে দেওয়া হয়। এখন যেহেতু লটারিতে অ্যালিসনের নাম এসেছে, তাই তারা ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার পেটের ডিভাইস সরিয়ে দেয়। তবে ডাক্তার যখন এটা করছিল, তখন মাঝখানে একটা কাপড় ছিল,
এখানে যারা বাচ্চা ধারণ করার অনুমতি পায় তাদের কাছে মাত্র 1 বছর সময় থাকে। 1 বছরে যদি মহিলা গর্ভবতী না হয় তাহলে সে সুযোগ হাতছাড়া করে ফেলে। অ্যালিসন ও ডাক্তারের কথা শুনে আমরা জানতে পারি অ্যালিসন আগেও 2বার চেষ্টা করেছে, কিন্তু কিছু হয়নি। এটা শেষবার, কারণ এটার পর অ্যালিসনের এত বয়স হয়ে যাবে যে সে বাচ্চা ধারণ করতে পারবে না। দিন যেতে থাকে, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসছিল, যেটাতে দুজনেই চিন্তিত হয়ে পড়ে। এরই মাঝে আমরা আইটি ডিপার্টমেন্টের হেড বার্নার্ড হল্যান্ডকে দেখতে পাই, যে কিনা একটু কঠোর, তবে সেও বাকিদের মতো ওয়ার্কার। তাদের উপরে যারা আছে তারা জুডিশিয়াল, কিন্তু জুডিশিয়ালের উপরে কেউ আছে কিনা তা এখনো জানা যায় না। যাই হোক, অ্যালিসন বাকিদের মতো ছিল না। তার মাথায় এখানের সব নিয়মগুলো নিয়ে সবসময় অনেক প্রশ্ন ঘুরপাক খায়। তাই সে একটা আর্টিকেল লিখে, যেটা বার্নার্ড থেকে পছন্দ হয় না, আর সে ফাইলটি ডিলিট করে দেয়। এমনিতেও অ্যালিসনের মতো যারা প্রশ্ন তুলে তাদের কেউ পছন্দ করে না। সাইলোতে থাকা মানুষদের ব্রেন ওয়াশ করা হয়েছে, আর এটা হবে না কেন? কারণ এরা সবাই অনেক বছর ধরে এখানে থাকছে। 140 বছর আগে এখানে একটা বিদ্রোহ হয়েছিল। সে বিদ্রোহের পর কেউ আর মাথা তুলেনি। যাই হোক, 208 দিন হয়ে যায়। অ্যালিসনের কাছে গর্ভধারণ করার মাত্র 157 দিন বাকি আছে। এরপর আমরা পরিচিত হই এখানকার মেয়র রুথ জেন্সের সঙ্গে, যে কিনা অনেক সময় ধরে সাইলোর মেয়র হিসেবে আছে। মেয়র জেন্স মানুষদের খেয়াল রাখা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত, তবে সেও জুডিশিয়ালদের জবাব দেয়। অনেক বছর ধরে সবকিছু ঠিকঠাক চলছে, তাই কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এই জন্যই বাইরে যে ক্যামেরা লাগানো হয়েছে বা অন্যান্য জায়গা থেকে বাইরের যে দৃশ্য দেখা যায় সেটা এখন ময়লা হয়ে গিয়েছে। আর স্বাভাবিকভাবে বাইরে যদি কেউ যায় তাহলে সে আগে ওই ক্যামেরাটা পরিষ্কার করে দেয়। যদিও তাদের উপর কোনো জোর করা হয় না, তবু বেশিরভাগ সময় তারা ক্যামেরা আগে পরিষ্কার করে দেয়, যেন মাটির নিচে থাকা মানুষগুলো বাইরের অবস্থা সম্পর্কে জানতে পারে। এখানে একজন মহিলা আছে যার নাম গ্লোরিয়া। যেহেতু এখানে কারো গর্ভধারণ করার লটারি আসলে সবাই খবরটা জানতে পারে, তাই গ্লোরিয়া অ্যালিসনের সাথে দেখা করতে আসে। কিন্তু হলস্টেন থেকে গ্লোরিয়ার উপর বিশ্বাস ছিল না, কারণ এক ব্যক্তিকে ধোঁকা দেওয়ার কারণে গ্লোরিয়াকে শাস্তি দেওয়া হয়েছিল। যাই হোক, অ্যালিসন থেকে তার উপর বিশ্বাস করতেই হয়, তাই সে তার সাথে দেখা করতে চলে যায়। কথা বলার আগে গ্লোরিয়া পানি ছেড়ে দেয়, হয়তো কেউ শুনতে না পাওয়ার জন্য। আসলে গ্লোরিয়ার পুরোপুরি বিশ্বাস ছিল তাদের সবার কথা আগে মনিটর করা হয়। এছাড়াও জুডিশিয়ালের ইচ্ছাকৃতভাবে অ্যালিসনকে বাচ্চা ধারণ করা থেকে আটকাচ্ছে। তার কাছে একটা প্রমাণ আছে। সে বলে, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যেও, যেখানে তুমি জর্জ উইলকেনের সাথে দেখা করিও, তখন আশা করি তুমি কিছু প্রমাণ পেয়ে যাবে। অ্যালিসন এই কথাগুলি গিয়ে হলস্টেনকে বলে, কারণ 3 বছরের চেষ্টা করার পরেও কেন সে গর্ভধারণ করতে পারছে না। যেহেতু হলস্টেন সালোর কিছু নিয়মকানুনের উপর পুরোপুরি যুক্ত ছিল, তাই সে বলে তাদের প্রতিবেশীতে আবেদন করেছিল, এরপর তাদের বাচ্চা তো হয়েছে, তাই এরা জুডিশিয়ালকে দায় দিতে পারবে না। যাই হোক, গ্লোরিয়ার কথাই অ্যালিসন দেখা করতে চাই জর্জের সাথে। জর্জ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জর্জ বলে সে কিছু পেয়েছে, একটা ধ্বংসাবশেষ, যেটা সে লুকিয়ে রেখেছে। আসলে এটা একটা হার্ড ড্রাইভ, যেটা সে ক্র্যাক করার চেষ্টা করছে, তবে সে বারবার ব্যর্থ হচ্ছে। সে কিছু মানুষদের সাহায্য নিয়েছে, তবে কোনো কাজ হয়নি। অ্যালিসন অনেক দক্ষ ছিল, তাই জর্জ থেকে মনে হচ্ছে অ্যালিসন এটা করতে পারবে। অ্যালিসন চেষ্টা করে, যদিও আজ সাইলোতে একটা বিশেষ দিন উদযাপন করা হচ্ছে, কিন্তু অ্যালিসন সেগুলো ইগনোর করে এই হার্ড ড্রাইভ ওপেন করার কাজে লেগে পড়ে। অনেক চেষ্টা করার পর ফাইনালি সে হার্ড ড্রাইভে থাকা ফাইলগুলো ওপেন করতে সক্ষম হয়। ফাইল খুলতেই সেখানে স্যালোর একটি ম্যাপ দেখা যায়। যেহেতু স্যালোতে অ্যাডভান্স কম্পিউটার নেই, তাই তাদের জন্য এই ফাইলটি অনেক আলাদা ছিল। এগুলো 3D ইমেজ ছিল। এইসব কিছু দেখে অ্যালিসন ভয় পেয়ে যায়, কারণ এগুলো নিয়মের বিরুদ্ধে। এমন কিছু দেখা বা এমন কিছুর উপর কাজ করা সোজা মৃত্যুর মুখে যাওয়ার মতো। তাই সে এই ফাইলকে নষ্ট করার পরামর্শ দিয়ে সে ফাইলকে ওপেন ছেড়েই সেখান থেকে উঠে চলে যায়। সে যাওয়ার পর জর্জ দেখে হার্ড ড্রাইভের মধ্যে হাজারো ফাইল রয়েছে, সেখানে যে কোনো কিছু থাকতে পারে। আজকে স্যালোতে যে বিশেষ দিন উদযাপন করা হচ্ছে সেটাকে ফ্রিডম ডে বলে। মেয়র রুথের স্পিচে আমরা জানতে পারি যে মানুষেরা স্যালো বানিয়েছে তাদের দ্য ফাউন্ডার বলে। যাই হোক, সে হার্ড ড্রাইভের ফাইলগুলো দেখার পরে অ্যালিসনের চিন্তাভাবনা অনেক পরিবর্তন আসে। এখন তো তার থেকে সন্দেহ হচ্ছে যে তার বাচ্চা না আসা এটা জুডিশিয়ালদের পরিকল্পনা। বলতে বলতে 1 বছর পূর্ণ হয়ে যায়, আর অ্যালিসনের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে একদিন অ্যালিসন নিচের ফ্লোরে জর্জের সাথে দেখা করে। দুজনে সেই ফাইলগুলো দেখতে থাকে, যার ভেতরে তারা এমন এক ফুটেজ পায় যেটা দেখে তাদের হুশ উড়ে যায়। সেখানে কাউকে বাইরে পাঠানোর একটা ভিডিও ফুটেজ ছিল, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছিল বাহিরের দুনিয়া সবুজ শ্যামল, আকাশ নীল, চারপাশে গাছপালা। এগুলো দেখে অ্যালিসন থেকে বিশ্বাস হয়ে যায় তাদের থেকে অনেক কিছু লুকানো হচ্ছে। এরপর সে ঘরে আসে। হলস্টেন অ্যালিসনের পরিবর্তন লক্ষ্য করেছে, কিন্তু অ্যালিসন এখনও তাকে কিছু বলেনি। এর পরের দিন সে কাজে যায়নি, বরং ঘরেই রয়ে যায়, কারণ সে একটা প্রমাণ চাই যেটা সে তার স্বামীকে দেখাতে পারে। হলস্টেন যখন তার সাথে দেখা করতে তার অফিসে যায়, তখন সে সেখানে ছিল না। তাই সে ঘরে এসে দেখে অ্যালিসন টেনশন করছিল। সে বলে, এই জায়গার উপর আমার সন্দেহ অনেক আগে থেকেই ছিল, তবে আমি কোনো প্রমাণ খুঁজতে চেয়েছিলাম, কারণ তুমি এমন একজন মানুষ যে সহজে কিছুতে বিশ্বাস করবে না।
অ্যালিসন বলে জুডিশিয়াল আমাদের বাচ্চা ধারণ করতে দিবে না। এই বলে সে তার পেটের বার্থ কন্ট্রোল ডিভাইসটা দেখায়, যেটা সে নিজের পেট কেটে বের করেছে। অর্থাৎ তখন ডাক্তার যেগুলো করেছিল তার সবই নাটক ছিল। হলস্টেন নিজের স্ত্রীর এই অবস্থা দেখে দ্রুত ডাক্তারের কাছে ছুটে যায়, কিন্তু অ্যালিসন ক্যাফেটেরিয়ার স্ক্রিনের সামনে গিয়ে চিল্লাতে থাকে এবং সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের থেকে সত্যিটা লুকানো হচ্ছে। আমাদের লাগছে এখানে আমরা স্বাধীন, কিন্তু এটা সত্যি না, এগুলো শুধু দেখানোর জন্য। বাইরের দুনিয়া পুরোপুরি সুরক্ষিত। এরই মাঝে হলস্টেন ডাক্তারকে নিয়ে সেখানে পৌঁছায়। হলস্টেন তাকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছিল, তবে অ্যালিসন রাজি হয় না। আর শেষে সে বলে দেয় আই গনা গো আউটসাইড। সে অনেক মানুষদের সামনে কথাটা বলেছে, আর এটা সাইলের মধ্যে অনেক বড় একটা অপরাধ। পাশাপাশি এটাকে পাপও মনে করা হয়। এখন তাকে বাইরে পাঠাতেই হবে। এই শব্দ শুনতেই হলস্টেনের মন পুরোপুরি ভেঙে পড়ে। এখন সে তার স্ত্রীকে বাঁচাতে পারবে না, তাই ডেপুটি তাকে হেফাজতে নিয়ে নেয়। সবাই অবাক যে অ্যালিসন থেকে কি হয়েছে। আচ্ছা, যদি বাইরের দুনিয়া বসবাসের উপযোগী হয় তাহলে তো ভালো। অ্যালিসন বাইরে যাচ্ছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। মেয়র আর স্যাম ডিসকাস করে যে আমাদের একটা মিথ্যা কাহিনী বানানো উচিত অ্যালিসনকে বাঁচানোর জন্য। তবে এটা অসম্ভব, কারণ অ্যালিসন অনেক মানুষের সামনে কথাটা বলে ফেলেছে, এখন আর কিছু হবে না। তবে হলস্টেন জানতে চাই, তাই সে ইনভেস্টিগেশন শুরু করে, যেটার মধ্যে সে প্রথমে গ্লোরিয়াকে অ্যারেস্ট করে, যার সাহায্যে তারা জর্জ উইলকেনের খোঁজ পায় এবং তাকেও অ্যারেস্ট করা হয়। জর্জ বলে অ্যালিসন শুধু একবারই তার সঙ্গে দেখা করতে এসেছে। আর ওদিকে পুলিশরা জর্জের ঘরে সেই হার্ড ড্রাইভটা খুঁজে পায় না, অর্থাৎ অ্যালিসনকে বাঁচানো অসম্ভব। এখন যাকে বাইরে পাঠানো হয় তাকে একটা বিশেষ স্যুট পরানো হয়, যেন বাহিরের বিষাক্ত হওয়া তাকে হঠাৎ মেরে না ফেলে। লাস্টবারের মতো হলস্টেন তার সঙ্গে দেখা করে। অ্যালিসন তাকে বলে আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এমনটা অনুভব করতাম, কিন্তু বিশ্বাস করো আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমি যখন বাইরে যাব তখন বাইরে সবকিছু যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ গাছপালা, পশু পাখি, সবুজ শ্যামল পরিবেশ যদি থাকে, তাহলে আমি ক্যামেরাটাকে পরিষ্কার করে দিব, যেটাতে তুমি বুঝে নিও সাইলোতে আমাদের মিথ্যা বলা হচ্ছে। আর যদি আমি ক্যামেরাটাকে পরিষ্কার না করি তাহলে বাইরের দুনিয়া ভেতর থেকে যেমন দেখায় সেটাই। এরপরের দিন অ্যালিসনকে বাইরে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়, আর হলস্টেন তার শাস্তি শোনায়। সেই সময় হলস্টেন অনেক কান্না করে, কারণ সে তার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস হারাচ্ছে। অ্যালিসনের শেষ শব্দ হয় যে সে তার স্বামীকে অনেক ভালোবাসে। সাইলোর অনেক লোক এই দৃশ্যটা দেখার জন্য ক্যাফেটেরিয়াতে জমা হতে থাকে। অ্যালিসন খুশি খুশি বাইরে যেতে থাকে। অ্যালিসন দুইটা এক্সিট ডোর ক্রস করে যাওয়ার কারণে তখন আমরা ভেতর থেকে বাইরের দুনিয়াটা দেখতে পাই না, যে বাইরের দুনিয়া কেমন বা অ্যালিসন কি দেখেছে। তবে তার চেহারায় খুশি ছিল। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে ক্যামেরার কাছে এসে ক্যামেরাটাকে পরিষ্কার করে দেয়, যেমনটা সে বলেছিল যে বাইরের দুনিয়া ঠিকঠাক হলে সে পরিষ্কার করে দিবে। এরপর সে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ সে লুটিয়ে পড়ে। ক্যাফেটেরিয়ায় সবার সাথে হলস্টন এই দৃশ্য দেখছিল। এভাবে অ্যালিসনের মৃত্যু হয়। সত্যিটা কি কেউ এখন জানে না। এখন এই সব কিছু হয়েছে 2 বছর কেটে যায়। হলস্টেন আজও শেরিফ, সে তার কাজ মন প্রাণ দিয়ে করে, তবে সে তার স্ত্রীকে অনেক মিস করে। একদিন ডেপুটি স্যাম হলস্টেনের কাছে একটা কেস নিয়ে আসে। সে বলে ইঞ্জিনিয়ারিংয়ে জর্জ উইলকেনের মৃত্যু হয়েছে, তবে একটা মহিলা বলছে এটা হত্যা। শেরিফ হলস্টেন লাশটাকে দেখতে নিচের লেভেলসে যায়, কিন্তু সেই মহিলাটা সেখানে ছিল না। তাই স্যাম আর শেরিফ তার সাথে দেখা করতে ইঞ্জিনিয়ারিং সেকশনে চলে যায়। আর এখানে আমরা মেইন ক্যারেক্টার জুলিয়েট নিকলসকে দেখতে পাই, যাকে আমরা জুলিয়া বলবো। জুলিয়া 13 বছর বয়সে ইঞ্জিনিয়ারিং এসেছিল। যাই হোক, বর্তমানে দেখা যায় হলস্টেন স্যামকে সবকিছু বলার পর অ্যালিসনের মতো তাকেও একটা স্যুট পরানো হয়। মেয়র রুথ তার শাস্তি শোনায়। হলস্টেনের শাস্তি দেখতে বহু মানুষ নিজেদের ডিপার্টমেন্ট থেকে যে যে জায়গায় স্ক্রিন আছে সেই জায়গাগুলোতে জড়ো হতে থাকে। এখানে জুলিয়াকে দেখা যায়, সেও হলস্টেনের মৃত্যু দেখতে এসেছে। এদিকে হলস্টেন বাইরে বের হয়ে যায়, আর সে দেখে সব দিকে সবুজ শ্যামল ছিল, আকাশ নীল, পাখি উড়ে যাচ্ছিল, সবকিছু খুব সুন্দর। তবে শেরিফ থেকে তার স্ত্রীর কথা মনে পড়ছিল।
হলস্টেন খুশিতে সে ক্যামেরাটাকে পরিষ্কার করতে যায়, যেন ভেতরের মানুষেরা বাইরের দৃশ্য দেখতে পারে। আর যখনই কেউ ক্যামেরাটাকে পরিষ্কার করত, তখন সাইলোর মানুষেরা অনেক খুশি হতো। কিছু লোকেরা তো বাজিও রেখেছে যে সে ক্যামেরাটাকে পরিষ্কার করবে নাকি করবে না। এরপর শেরিফ সামনে যেতে থাকে, কিন্তু হঠাৎ তারও কিছু হয়ে যায়। সে কিছু কদম চলতেই লুটিয়ে পড়ে। সাইলোর লোকেরা এই সব কিছু অবাক হয়ে দেখছিল। হলস্টেনের অবস্থা খারাপ হতে থাকে। সে সহ্য করতে না পেরে নিজের হেলমেট খুলে ফেলে আর হ্যাচড়াতে হ্যাচড়াতে নিজের স্ত্রী অ্যালিসনের কাছে চলে যায়, এবং এরপর সেও মারা যায়। ক্যাফেটেরিয়া থেকে এই সব কিছু জুলিও দেখছিল। সে রাগে বলে সে একজন মিথ্যাবাদী ছিল, আর এর সাথে সে সেখান থেকে চলে যায়। কিছু মানুষদের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন নক্স নামের এক লোক সবাইকে শান্ত করে বলে, দেখেছো বাইরে আমাদের জন্য কিছু নেই, তাই নিজেদের কাজে মন দাও। ইঞ্জিনিয়ারিং সেকশনের মেকানিক হেড একজন বৃদ্ধ মহিলা, যার নাম মার্থা ওয়ার্কার, এবং মার্থার পরে নক্স, যে কিনা এখানকার ওয়ার্কারের হেড। সে সবার উপর নজর রাখে, তাদের কাজ বুঝিয়ে দেয়। জুলি একজন মেকানিক হিসেবে এখানে কাজ করে, তবে সবার কাছেই সেই যোগ্যতা আছে। সবাই সাইলোর বিশাল জেনারেটরের চাপ ঠিক রাখে, কিন্তু কিছু সময় ধরে সাইলোর জেনারেটরের মধ্যে কোনো সমস্যা হয়েছে, যেটা সামনে আরও আমরা গভীরভাবে জানতে পারবো। এদিকে হলস্টেনের মৃত্যু নিয়ে ডেপুটি স্যাম সবার থেকে বেশি দুঃখী হয়ে থাকে। হলস্টেন একটা চিঠি আর তার বেস স্যামের জন্য রেখে গিয়েছে, কিন্তু চিঠিতে কী লেখা ছিল তা কিছুক্ষণ পরে জানা যাবে। মেয়র রুথ অনেক চিন্তিত হয়ে আছে। সন্ধ্যায় স্যাম তার সাথে দেখা করে। তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো, এমনকি এটাও বলা ভুল হবে না যে স্যাম রুথকে ভালোবাসে। সে তার অফিসে আসে, যেখানে রুথ সাইলোতে জন্ম হওয়া নতুন বাচ্চাদের জন্য সুইটার বুনছিল। রুথ বলে, আমি পুরনো সকল রেকর্ড দেখেছি। আমার আগে সাইলোতে যতগুলো মেয়র ছিল তাদের মধ্যে কেউই নিজেদের শেরিফকে বাইরে পাঠায়নি, কিন্তু আমি একমাত্র সেই মেয়র যার সাথে এটা হয়েছে। এটাই ইঙ্গিত দেয় যে শীঘ্রই সাইলোর পরিস্থিতি খারাপ হবে। স্যাম তাকে চিন্তা করতে মানা করে আর নতুন একজন শেরিফকে হায়ার করতে বলে, কারণ স্যাম কয়েক মাস পর রিটায়ার হয়ে যাবে। যদিও শেরিফ হায়ার করার কাজ মেয়রের থাকে, কিন্তু জানি না কেন জুডিশিয়ালের প্রত্যেকবার এই কাজে হস্তক্ষেপ করে, আর তারা নিজেদের কোনো পছন্দের লোক এই পোস্টে দিতে চায়। এরপর সেই লেভেলটি দেখা যায় যেখানে জিনিসপত্রের রিসেলিং করা হয়। যেহেতু স্যালোতে সীমিত সম্পদ রয়েছে, তাই যে জিনিস কারো থেকে দরকার নেই তা সে রিসেলিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। এরপর সেই জিনিসটা এমন একজন পায় যেটা তার থেকে সত্যিই দরকার। এটা একটা নিয়ম সাইলোর। এমনিতেও কারো ইচ্ছা থাক বা না থাক, তাদের জিনিসপত্র রিসেলিং করতে হয়। এদিকে জুলিও চিন্তিত ছিল। প্রথম আমাদের লাগছিল জুলিও সত্যের সন্ধানে আছে, সেও সাইলোর রহস্য জানতে চায়, কিন্তু এমনটা না। এখন পর্যন্ত জুলিয়া থেকে সাইলোর কোনো রহস্য নিয়ে মাথা ব্যথা নেই। সে রাগান্বিত অবস্থায় মার্থার ওয়ার্কশপে আসে। জুলিয়া মার্থার সাথেই বড় হয়েছে, তাই মার্থা জুলিয়াকে বুঝতে পারে। মার্থা জিজ্ঞেস করে কি হয়েছে। জুলিয়া বলে, হলস্টেন আমাকে যে ওয়াদা দিয়েছিল সেটা পূরণ হয়নি। আমার বিশ্বাস জর্জ নিজেকে শেষ করেনি, বরং তার হত্যা হয়েছে। এখন আমরা জানবো যে জর্জের সাথে কি হয়েছে আর তার সাথে জুলিয়ার কি সম্পর্ক, আর জুলিয়া কেন হলস্টেনের মৃত্যুর পর তাকে মিথ্যাবাদী বলেছিল। এই সব কিছু জানার জন্য আমাদের কাহিনীকে কিছু সময় পেছনে নিয়ে যেতে হবে। এটা সেই সময় যখন অ্যালিসন মারা গিয়েছে, প্রায় 2 বছর হয়ে গিয়েছে। হলস্টেন জর্জের কেস নিয়ে ইনভেস্টিগেশন করছে। সে দেখে জর্জ অনেক উপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করেছে, তবে জুলিয়া থেকে লাগছিল না যে সে নিজেকে শেষ করেছে। এর নাম হচ্ছে হ্যাঙ্ক, যে ইঞ্জিনিয়ারিং সেকশনের ডেপুটি। সে নিচের লেভেলসের সব মানুষকেই চিনে, তাই জুলিয়া তার থেকে সাহায্য চাওয়ার পর সে হলস্টেনকে জুলিয়ার কাছে নিয়ে এসেছে। তারা সবাই সেই জায়গাটিতে আসে যেখানে জর্জ উপর থেকে পড়েছে। জুলিয়া হলস্টেনকে বলে, জর্জ নিজেকে শেষ করতে পারে না, কারণ আমি তাকে চিনি। সে নিরাশ ছিল না, আর না তো তার কোনো সমস্যা ছিল। এই ঘটনাটা রাত 3টায় হয়েছে, কিন্তু নিয়মের মধ্যে এটাও আছে যে রাত হলে সবার থেকে ঘুমিয়ে পড়তে হবে। যেহেতু এখানে কোনো লিফট নেই, তবুও মানুষেরা একে অপরের সাথে কানেক্টেড, কারণ এখানে এমন কিছু মানুষ কাজ করে যাদের পটার্স বলা হয়। তারা বিভিন্ন জিনিসপত্র ডেলিভারি করে, সাথে চিঠিও। হলস্টেন বলে, হতে পারে কোনো পটার্স সেটা হতে দেখেছে। এখানে জুলিয়া যেহেতু জর্জকে ভালোবাসতো, তাই নিচের লেভেলসের বেশিরভাগ মানুষ তাদের সম্পর্কের ব্যাপারে জানতো। জর্জ তার মৃত্যুর আগের দিন জুলিয়ার সাথে দেখা করে। সে অনেক খুশি ছিল। সে জুলিয়াকে বলে, আমি কিছু পেয়েছি, যেটার খোঁজ আমি অনেক দিন ধরে করছি। রাতে জুলিয়া সেটা দেখতে জর্জের অ্যাপার্টমেন্টে যায়, যেখানে সে একটা খেলনা পায় আর একটা নোট, যেটাতে লেখা ছিল, এই খেলনাটা আমরা প্রথমবার কোথায় দেখেছিলাম তা তোমার মনে আছে? সেই জিনিসটা আমি পেয়ে গেছি, যেটার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি। এই খেলনাটা আসলে একটা ডিসপেন্সার, যেটাতে বাচ্চারা ক্যান্ডি রাখে। জুলিয়া বুঝতে পারে না এগুলোর কি অর্থ, কিন্তু সেটা লুকিয়ে রাখে। এখন শেরিফ যখন তার সাহায্য করতে চায়, তখন জুলিয়া তাকে সব বলে দেয়। তবে জুলিয়াও বোকা ছিল না, সে সেই নোটটাকে অর্ধেক ছিঁড়ে ফেলেছিল। এরপর জুলিয়া শেরিফকে সেখানে নিয়ে যায় যেখানে সে ডিসপেন্সার প্রথমবার দেখেছিল। এই জায়গাটা সবচেয়ে নিচের লেভেলস থেকেও নিচে। অনেকটা ভেতরে যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। সামনে একটা বোর্ডে লেখা ছিল, এই জায়গা থেকে সামনে এগোবেন না, এটার ওপারে গেলে আইন লঙ্ঘন হবে।
জুলিয়া হলস্টেনকে নিয়ে সেখানে ঢুকে পড়ে। সেখানে একটা ছোট টানেল ছিল। যদিও হলস্টেনের জন্য এখানে আসা অপরাধ, তবুও সে জুলিয়ার সাথে একটা এগ্রিমেন্ট করেছে যে হলস্টেন জুলিয়াকে এগুলোতে ফাঁসাবে না। যাই হোক, তারা 20 ফুট গভীরে নেমে পড়ে। এরপর তারা এমন একটা জায়গাতে পৌঁছায় যেখান থেকে সাইলোর খনন কাজ শুরু হয়েছিল। সেখানের দৃশ্য দেখে শ্যারিফের চোখ কপালে উঠে যায়। এই বিশাল মেশিনটার সাহায্যে পুরো সাইলো বানানো হয়েছিল, কিন্তু এত বড় মেশিনকে তো আর ফেরত নিয়ে যাওয়া যায় না, তাই এটাকে এখানে রেখে দেওয়া হয় আর সাইলোকে এর উপরে বানিয়ে দেওয়া হয়। জুলিয়া বলে বেশিরভাগ মানুষ এই জায়গার ব্যাপারে জানে না, আর জর্জ এই জায়গাতে অনেকবার আসতো। জুলিয়া একটা বক্স বের করে যেটাতে কিছু রেলিক্স অর্থাৎ ধ্বংসাবশেষ ছিল। হলস্টেন জিজ্ঞেস করে যে জর্জকে রেলিক্সের ব্যবসা করতো। জুলিয়া জবাব দেয় না, সেটা জানি না, তবে সেই জিনিসগুলো অনেক পছন্দ করত, সেগুলো জমা করত। আমি কখনো বুঝতে পারিনি সেগুলো থেকে কি পাই, তবে সে কোনো এক বিশেষ জিনিসের খোঁজে ছিল। এই বক্সের মধ্যে বিশেষ কোনো রেলিক্স তো ছিল না, তবে একটা ছেঁড়া তার আটকে ছিল, যেটা জুলিয়া নোটিস করে। জুলিয়া এমন তার আশেপাশে খুঁজে, তখন সে আরেকটি জায়গায় সে তার খুঁজে পায় যেটাকে লুকানো হয়েছে। জুলিয়া তারটির পিছু করে একটা ব্যাগ পায়, সেটাকে তারের সাথে অ্যাটাচ করা হয়েছে, অর্থাৎ এটাতে বিশেষ কিছু ছিল। সে ব্যাগের মধ্যে একটা নোটবুক ছিল যেখানে লেখা ছিল হাউ টু রিকভার ডিলেটেড ফাইলস এবং একটা হার্ড ড্রাইভ। আসলে এটা সেই হার্ড ড্রাইভ যেটা অ্যালিসন ওপেন করেছিল। হলস্টেন এটাকে নিয়ে যাওয়ার কথা বলে আর জুলিয়াকে ওয়াদা দেয় যে সে এটার ব্যাপারে কাউকে বলবে না। এটা শুনে জুলিয়া রেগে যায়, কারণ সে জর্জের খুনি পর্যন্ত পৌঁছাতে চায়। তবে হলস্টেন তো অন্য কিছু বলছিল। সে বলে হলস্টেন শুধু জুলিয়ার হাতের ঘড়িটা দেখে তার উপর সন্দেহ করে, যার পরে সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়। আর তার আসল উদ্দেশ্য জর্জ অ্যালিসনকে এমন কি বলেছিল যেটাতে অ্যালিসন বাইরে যেতে চেয়েছিল। হলস্টেন জুলিয়াকে বলে এটা রেড লেভেলের রেলিক্স, জুডিশিয়ালরা যদি এটার ব্যাপারে জানতে পারে তাহলে তোমার সাজা হবে। আমি সাহায্য করব, ওয়াদা দিচ্ছি, শুধু তোমার থেকে চুপ থাকতে হবে যতক্ষণ আমি বুঝতে পারছি এগুলো কি। জুলিয়ার কাছেও আর কোনো রাস্তা ছিল না, তাই সে বাধ্য হয়ে হলস্টেনের কথায় রাজি হয়। তবে সে রেগে বলে সে যদি তার স্ত্রীর কথা শুনতো তাহলে আজ হয়তো সে বেঁচে থাকতো। হলস্টেন বলে অ্যালিসন থেকেও তোমার মতো ভয় লাগতো না, সেও প্রশ্নের উত্তর খুঁজত। এরপর তার কি হয়েছে তা তো তুমি জানো, তাই আমার কথা শোনো, এটাতেই ভালো। যখন আমি কোনো উত্তর পেয়ে যাব তখন আমি তোমাকে সংকেত দিয়ে দিব। এখানে আমরা জানতে পারি হলস্টেনকে যখন বাইরে পাঠানো হয় তখন জুলিয়া কেন তাকে মিথ্যাবাদী বলেছিল। এটার আসল কারণ হচ্ছে হলস্টেন বাইরে তো চলে যায়, কিন্তু সে জুলিয়াকে কোনো সংকেত দেয় না। এইসব কাহিনী জুলিয়া মার থেকে শোনাচ্ছিল। জুলিয়া হলস্টেনকে যে ছেঁড়া নোটটি দিয়েছিল, যেটার কিনা একটি অংশে সে নিজে রেখে দিয়েছে, সেটাতে লেখা ছিল সেই জিনিসটা আমি পেয়ে গিয়েছি। এমনিতেও জর্জ অনেক বছর ধরে সাইলোর রহস্য খোঁজার কাজে ছিল, আর সেই জুলিয়াকে একদিন বলেছিল যে পানির ভেতর কোনো গোপন দরজা আছে, তাকে শুধু সেই দরজাটা খুঁজতে হবে। তবে আফসোস, জুলিয়া না তো সে পানিতে যাওয়ার সুযোগ পায় আর না তো জর্জ নিজে যাওয়ার জন্য বেঁচে আছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হলস্টেন যে চিঠিটা স্যামকে দিয়েছিল সেখানে লেখা ছিল আমার মারা যাওয়ার পর জুলিয়া নিকলসকে শ্যারিফ বানানো হোক, যেটা খুবই অদ্ভুত সিদ্ধান্ত ছিল। জুলিয়া একদম নিচের লেভেলসে থাকে, সে একজন ইঞ্জিনিয়ার, সে কিভাবে শ্যারিফ হবে? তবে এটা কোনো সংকেত হতে পারে যেটা জুলিয়া চাইতো। তবে মেয়র রুথের জন্য এই সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন। এমন কেউ শ্যারিফ হতে হবে যে আইন কানুনের ব্যাপারে জানে, সাথে প্রপার ট্রেনিংও নিয়েছে। এখানে অনেক ডেপুটি আছে যারা শ্যারিফ হতে পারে, কিন্তু জানি না হলস্টেন জুলিয়াকেই কেন শ্যারিফ বানাতে বলছে। এরপর দেখা যায় জুলিয়া সাইলোর একেবারে নিচের লেভেলসে চলে যায়, যেখানে সে এমন একটা স্থানে যায় যেখানে সে জর্জের সাথে থাকতো। জানা যায় জুলিয়া পানি থেকে ভয় পায়, কিন্তু সে একা নয়, বরং এই পুরো সাইলোর মানুষ অন্ধকার ও পানি দুটোকেই ভয় পায়। সবার নিচে পানি ছিল, তাই জুলিয়া একদিন সে পানিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেন সে জানতে পারে জর্জ সেখানে কি দেখেছে। রশি বেঁধে সে অনেক নিচে তো নামে, কিন্তু তার কাছে তো সাহস ছিল না, সে মাঝপথে আটকে যায়। এর পরের দিন সকালে তার বন্ধু শার্লিটাকে ডেকে দেয়। আসলে জেনারেটরের মধ্যে কোনো একটা সমস্যা দিয়েছে, তাই জুলিয়া সেটা ঠিক করতে যায়। এখানে সাইলোর মধ্যে কারো কাছে যদি কোনো স্কিল থাকে তাহলে সে সবসময় সেটা কাউকে শেখাতে থাকে, যেন ওই স্কিল এক জেনারেশন থেকে আরেক জেনারেশন পেতে থাকে। জুলিয়ার বাবা একজন ডাক্তার, যার নাম ডাক্তার পিট। সাধারণভাবে জুলিয়া থেকে ডাক্তার হওয়ার কথা ছিল, তবে এটা হয়নি, কারণ জুলিয়ার জীবনে কিছু পরিবর্তন এসেছিল, যার কারণে সে এখানে এসে যায়। সেটা একটা আলাদা কাহিনী, যেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, জুলিয়া দক্ষ ইঞ্জিনিয়ার, তাই সে তার স্কিল কাউকে শেখাতে আছে। যে শিখে তাকে শ্যাডো বলে। জুলিয়ার শ্যাডো হচ্ছে কুপার নামের একটা ছেলে। কুপার একটা ভালো ছেলে, তবে জুলিয়া কুপারকে তেমন পছন্দ করে না, আর আজ তো সে কুপারকে ঘুষিও দিয়ে দেয়। এরপর নক্স, যে মেকানিক্যালের হেড, সে জুলিয়ার সাথে কথা বলে যে জর্জ যাওয়ার পর জুলিয়ার আচরণ বদলে যাচ্ছে। জুলিয়া রেগে বলে জেনারেটরের কোনো সমস্যা হয়েছে, সেটাকে বন্ধ করে ঠিক করতে হবে, না হলে রাউটারের টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু নক্স এটার জন্য মানা করে দেয়, কারণ সাইলোতে কখনো অন্ধকার হওয়া যাবে না। গত 140 বছর ধরে কোনোদিনও সাইলোতে এটা ঘটেনি। অন্ধকার নিয়ে সবার মনে একটা ভয় আছে। তবে জুলিয়ার কথাও ঠিক, জেনারেটরের ছোট সমস্যাটি যদি এখন ঠিক করা না হয় তাহলে জেনারেটর চিরতরে বন্ধ হয়ে যাবে।
আর অবশ্যই এটি সাইলোর লাইফলাইন। যদি আলো না থাকে তাহলে কিছুই থাকবে না। 10,000 মানুষের মৃত্যু নিশ্চিত। নক্সের সাথে কথা বলার পর জুলিয়া তার মন হালকা করার জন্য মার্থা ওয়ার্কারের কাছে যায়। যদিও জুলিয়া 13 বছর থেকে মার্থার সাথে আছে, কিন্তু তাদের মধ্যে তেমন ভালোবাসা দেখা যায় না। তারা দুজন রাগের মাথায় একে অপরের সাথে কথা বলে, কিন্তু তারা একে অপরকে অনেক সম্মান করে আর দুজনেই একে অপরকে বিশ্বাস করে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, মার্থা গত 25 বছর ধরে নিজের ওয়ার্কশপ থেকে বাইরে যায় না। জুলিয়া মার্থাকে বলে, আমি অসফল, আমি তো জর্জের জন্য পানিতেও যেতে পারছি না। কিন্তু মার্থা তাকে শান্ত করে বলে যে আমরা মানুষ, আমরা হতাশ হই, ব্যর্থ হই, কিন্তু আমাদের হাল ছাড়া উচিত নয়। জুলিয়ার আগে এটা বলে চলে যায় যে দেখো, আমাকে সেই মানুষটা এ কথা বলছে যে 20 বছর ধরে নিজের ওয়ার্কশপ থেকে বাইরে যায় না। উপরের লেভেলসে যাওয়া যাক। দেখা যায় মেয়র জুলিয়ার সাথে দেখা করার জন্য নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যেহেতু এখানে 144 ফ্লোর আছে আর নিচে যাওয়ার জন্য শুধু সিঁড়ি আছে, তাই নিচের ফ্লোরে যেতে অনেক সময় লাগে। তাই কেউ যদি নিচে যেতে চায় বা নিচ থেকে কেউ যদি উপরে আসতে চায়, তাহলে সে নিজের সাথে ব্যাগ এবং খাবার পানি নিয়ে নেয়, কারণ এটা একটা লম্বা সফর। মেয়র একটু হলেও চাইছে জুলিয়ার শারিফ হোক, কিন্তু জুডিশিয়ালরা এটা মানতে নারাজ। তবুও তারা মেয়র ও শারিফের কাছে তেমন বাধা দেয় না। জুডিশিয়ালরা চায় যে মেয়র জুডিশিয়ালদের পছন্দের কাউকে শারিফ করুক, কিন্তু মেয়র রুথ এই ব্যাপারটা এখনও মানেনি। যাই হোক, তারা সর্বপ্রথম আইটির হেড বার্নার্ডের সাথে দেখা করে যে সে এই সিদ্ধান্তের ব্যাপারে কীভাবে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ভবিষ্যতে কি কোনো অঘটন ঘটতে পারে। বার্নার্ড এই সিদ্ধান্তে একেবারে খুশি না। সে বলে জুলি একজন চোর, সে একবার হিট ট্যাপ চুরি করেছে। যদিও জানা যায় জুলি এটা ইঞ্জিনিয়ারিংয়ে কিছু ঠিক করার জন্য করেছে, কিন্তু বার্নার্ড এটা বিশ্বাস করে না। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হিট ট্যাপ এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মেয়র রুথ এখানকার বেশিরভাগ বাচ্চাদের জন্য নিজ হাতে সুইটার বুনতো। নিচের ফ্লোরগুলোতে সে অনেক বছর ধরে যায়নি, তবে এখন রুথ সেখানে গিয়ে দেখে যে বাচ্চাগুলো এখন বড় হয়ে গিয়েছে। মেয়র তাদের সাথে দেখা করে। সেখানেই তাদের সাথে পরিচয় হয় জুলিয়ার পিতা ডাক্তার পিটের সাথে। মেয়র তাকে জুলিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে যে তাদের সম্পর্ক কেমন। পিট অবাক হয় যে কি হয়েছে, জুলিয়া কিছু করেছে নাকি। মেয়র বলে না। মেয়র বলে তাকে আমরা নতুন একটা পোস্টারের জন্য হায়ার করছি, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সেটা তোমার মেয়ে। তার থেকে তো ডাক্তার হওয়ার কথা ছিল, সে ইঞ্জিনিয়ারিংয়ে কিভাবে গিয়েছে। পিট বলে জুলিয়া থেকে সবসময় খারাপ জিনিস ঠিক করার শখ ছিল। 13 বছর বয়সে সে ইঞ্জিনিয়ারিং সেকশনে চলে যায়। আমি তার সাথে দেখা করার সুযোগ পাই না। এখানে আমার থেকে বাচ্চা অসুস্থ রোগীদের চিকিৎসা করতে হয়। সপ্তাহে 1-2 দিন ছুটি পাই, তাই সেদিন আমার জন্য বিশ্রাম অনেক গুরুত্বপূর্ণ। এগুলো শুনে মেয়র রুথ আর স্যাম নিচে যেতে থাকে। রাস্তায় তারা খাবারের জন্য থামে, যেখানে আমরা সাইলোর নকশা আরও ভালোভাবে দেখতে পারি।